ভিডিওতে আমরা পরমাণুর ধারণা, ইলেকট্রনের আবিষ্কার, জে থমসনের মডেল এবং তেজস্ক্রিয়তা সেই সম্বন্ধে দেখেছি। আজকের এই ভিডিওতে আমরা রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা নিয়ে দেখব এবং এই ভিডিওর শেষে তোমাকে কিছু হোমওয়ার্কও দেওয়া আছে, যেইগুলো তুমি কিভাবে সেন্ড করবে তা এবং কিভাবে চেক করাবে, তো সব ডিটেলস সম্বন্ধেও তোমাকে বলবো। দেখো, রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষা এমন একটা পরীক্ষা, প্রথম রাদারফোর্ড ইনি এই পরীক্ষার দ্বারা পরমাণুর একটা মডেল তিনি রিপ্রেজেন্ট করেন। যদিও রাদারফোর্ডের ড্রব্যাক ছিল, এই ড্রব্যাককে ইজিলি বোর এলিমিনেট করে রাদারফোর্ড বোর মডেল প্রতিষ্ঠা করেন। এই রাদারফোর্ড বোর মডেল এটাই আমাদের লেটেস্ট মডেল। সো রাদারফোর্ড তার আলফা বিচ্ছুরণ পরীক্ষাতে কি করেছিলেন সেটাই আমরা এখানে ডিটেলসে পড়ব এবং এক্সাম পারপাসের ক্ষেত্রে আমাদের কোনগুলো ইম্পর্টেন্ট সেইগুলোও আমরা দেখব। দেখো, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। সো আমরা জানি আলফা কণা এটা কোথা থেকে বের হয় না, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে, অর্থাৎ তেজস্ক্রিয় এলিমেন্ট থেকে বের হয়। রাদারফোর্ড এই যে পরীক্ষাটি করেন তিনি 1904 থেকে 1911 এর মধ্যে তিনি এই পরীক্ষাটি করেন। দেখুন, তিনি মেন কি পরীক্ষা করেন না, তিনি কি করেছিলেন যে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট নিয়েছিলেন। বেসিক্যালি এখানে তিনি যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটা নিয়েছিলেন তিনি বিসমার্থ। ওকে, বিসমার্থ তিনি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট নিয়েছিলেন। বিসমার্থের আমরা জানি সিম্বল বিআই। এই বিসমার্থ থেকে যে আলফা কণা বের হচ্ছেন সেই আলফা কণার গতিপথকে তিনি লক্ষ্য করেছিলেন। তিনি কি করেছিলেন, এই বিসমার্থ থেকে যে আলফা কণা বের হচ্ছে সেটাকে তিনি একটা গোল্ড ফুয়েলের মধ্যে, অর্থাৎ সোনার পাত, তিনি একটা সোনার পাতের মধ্যে দিয়ে পাস করিয়েছিলেন। সোনার পাতের মধ্যে দিয়ে পাস করানোর পরে তিনি এইরকম, দেখো এই যে সার্কেল, এই যে গোল আকারে যেই পাতটা দেওয়া আছে এটাও সোনার পাত, কিন্তু এটাকে জিঙ্ক সালফাইড, এর যে ইনার ওয়াল রয়েছে এই ইনার ওয়ালটাকে তোমার জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া আছে। এই যে দেখো, জিঙ্ক সালফাইডে প্রলিপ্ত এই সোনার পাতে এইরকম একটা পাত এখানে রাখা আছে। কি হয় না, এই সোনার পাতেতে যখনই কোনো আলফা কণা এসে আঘাত করবে তখনই এখানে একটা স্ফুলিঙ্গ তৈরি হবে, অর্থাৎ উজ্জ্বল একটা আলো এখানে তৈরি হবে। তাহলে কি হবে না, এখান থেকে আলফা কণা পাঠিয়েছে, আলফা কণা পাঠানোর পর এখানে সোনার পাতের মধ্যে দিয়ে যখন আলফা কণাটা যখন পাস করছে, তারপরে যখনই এসে এটা ধাক্কা কাটছে তখনই একটা স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে এবং এই স্ফুলিঙ্গ থেকেই তিনি দেখতে পাচ্ছেন যে কোথায় এসে আলফা কণাটা কত অ্যাঙ্গেলে বেঁকে গেছে, তার গতিপথ কীরকম। সো এই গতিপথের উপরেই তিনি অ্যাকচুয়াল মডেলটা প্রতিষ্ঠিত করেন। অ্যাকচুয়াল এই যে আলফা কণাগুলো, এই আলফা কণাগুলো যখন সোনার পাতকে ভেদ করে যখন বেরিয়ে যায়, কিছু কিছু আলফা কণা দেখো এইরকমভাবে বেঁকে গেছে, কিছু কিছু আলফা কণা এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলের কাছে বেঁকে গেছে, কিছু কিছু আলফা কণা আবার এইরকমভাবে ব্যাকে চলে আসে 180 ডিগ্রি, আবার ম্যাক্সিমাম আলফা কণা দেখো সোজা বেরিয়ে গেছে। এই যে চারটে তিনি অবজারভেশন দেখেন, এই 4 ধরনের অবজারভেশনের উপরেই বেস করে তিনি একটা পরমাণুর মডেল দিয়েছিলেন। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো কোন ধরনের পরীক্ষাতে মেন কি ইউজ করেছিলেন। একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, কি সেটা বিসমার্থ, যেখান থেকে কি হয়েছিল আলফা কণা বেরিয়েছিল। আলফা কণা আমরা তো জানি আলফা কণা হিলিয়াম 2+, অর্থাৎ পজিটিভ তোমার চার্জযুক্ত একটা কণা। তাহলে সেই আলফা কণা বেরিয়েছিল। এই আলফা কণাকে তিনি কি করেন, সোনার পাতের মধ্যে দিয়ে পাস করানোর পর জিঙ্ক সালফাইড প্রলিপ্ত একটা সোনার পাতের উপরে ওই আলফা কণা এসে আঘাত করে। এই আঘাত করার পর এই আলফা কণাগুলো কীভাবে বেঁকে যাচ্ছে, কোন দিকে বেঁকে যাচ্ছে, তার গতিপথকে তিনি পর্যবেক্ষণ করেন। এই গতিপথকে পর্যবেক্ষণ করেই তিনি কিছু অবজারভেশনস এবং কিছু কনক্লিউশন, অর্থাৎ কিছু পর্যবেক্ষণ এবং সিদ্ধান্তে তিনি আসেন। ওকে, সো দেখো এটাই তোমার এখানে দেখানো আছে। দেখো 4 ধরনের তিনি বেসিক্যালি আলফা কণাকে দেখেন। ম্যাক্সিমাম আলফা কণা দেখো এই যে সোজা বেরিয়ে গেছে, আর কিছু কিছু আলফা কণা দেখো তোমার এইরকম সামান্য অ্যাঙ্গেলে তোমার বেঁকে গেছে, আর কিছু আলফা কণা দেখো এরকম 90 ডিগ্রি। তাহলে তুমি দেখতে পাচ্ছ এই আলফা কণাগুলো সামান্য পরিমাণ অ্যাঙ্গেলে বেঁকেছে, এই আলফা কণাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে গেছে, এই আলফা কণা সোজা বেরিয়ে আসছে, আর এখানে এই আলফা কণাটা দেখো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিরে আসছে। এই যে এই দিক দিয়ে গেছে, এখানে দেখো ডিফারেন্ট কালার ইউজ করছি,
এখানে দেখো এই আলফা কোণাটাকে দেখো এই দিক দিয়ে আসছে আবার এই দিক দিয়ে ফিরে চলে আসছে, মানে এটা কি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার হচ্ছে বেঁকে গেছে, আর এইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে গেছে, আর এইটা সোজা বেরিয়ে গেছে মানে 0 ডিগ্রি, আর এটা তোমার হচ্ছে খুব সামান্য পরিমাণ অ্যাঙ্গেলে বেঁকে গেছে। দেখো আগে মন দিয়ে শোনো এটা কেন হয়েছে, তারপরে আমরা ওর যে সিদ্ধান্ত এবং কনক্লিউশন সেইগুলোতে আসছি। দেখো তুমি বলো আলফা কোণা তো একটা তো পজিটিভ চার্জ, তাহলে দেখো আলফা কোণা একটা হচ্ছে তোমার হচ্ছে পজিটিভ চার্জযুক্ত তোমার হচ্ছে কণা, তাহলে যেহেতু এই সোজা বেরিয়ে গেছে তাহলে তুমি কি বলবে না এখানে একে আঘাত করা বা একে বাধা দেওয়ার মতো কেউ ছিল না, তাই এইগুলো সোজা বেরিয়ে গেছে। তাহলে তুমি কি বলতে পারো এখানে এইগুলো সব ফাঁকা, ম্যাক্সিমামটাই যেহেতু সোজা বেরিয়ে গেছে, তাহলে তুমি কি কনক্লিউশনে আসতে পারো, তাহলে সোজা বেরিয়ে গেছে মানে কি একে বাধা দেওয়ার কেউ নেই, তাহলে তুমি বলতে পারো যে পরমাণুর ম্যাক্সিমাম যে স্থান যে সেই স্থানগুলো তোমার হচ্ছে কি না ফাঁকা, সেই জন্যই কি হচ্ছে না বেশিরভাগ স্থান ফাঁকা হওয়ার জন্য কি ওকে আঘাত করতে পারছে না, কণাগুলো তোমার হচ্ছে সোজা বেরিয়ে আসছে। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট অবজারভেশনস আর হচ্ছে ফার্স্ট কনক্লিউশন। নেক্সট হচ্ছে দেখো সেকেন্ড অবজারভেশনে দেখো এই যে আলফা কোণাগুলো এগুলো খুব সামান্য অ্যাঙ্গেলে বেঁকে গেছে, কেন না যেই আলফা কোণাগুলো ইলেকট্রন, এই যে এখানে ইলেকট্রনটা ছিল, ধরো ইলেকট্রনের পাশ দিয়ে যেই আলফা কোণাগুলো তোমার হচ্ছে যাচ্ছে, এবং তুমি জানো যে শুনো যে আলফা কোণা আর হচ্ছে ইলেকট্রন, আলফা কোণা হচ্ছে 7500 গুণ তোমার হচ্ছে ইলেকট্রনের থেকে ভারী, তাহলে এত আলফা কোণার থেকে 7500 গুণ ভারী, তাহলে দেখো একটা ভারী তোমার হচ্ছে জিনিস এই বরাবর যাচ্ছে, আর এখানে তোমার হচ্ছে নেগেটিভ চার্জ আর এটা পজিটিভ চার্জ, তাহলে এটা কি হবে না যেহেতু এটা অনেক ভারী তাই তোমার এটা খুব মানে এটাকে তোমার হচ্ছে এর গতিপথকে কি এ কোনো রকম চেঞ্জ করতে পারবে, এটা যেহেতু খুব হালকা এটা নেগেটিভ হোক না কিন্তু এটা তো পজিটিভ, এই পজিটিভ হওয়ার জন্য তাই ম্যাক্সিমাম কোণা দেখো এই ইলেকট্রন দ্বারা তোমার হচ্ছে মানে অ্যাট্রাকশান হচ্ছে না বললেই হয়, ম্যাক্সিমামই তাই সোজা পথে বেরিয়ে গেছে, একদম যেইগুলো খুব কাছ দিয়ে গেছে সেইগুলো খুব সামান্য অ্যাঙ্গেলে তোমার ইলেকট্রনের দিকে, যেহেতু ইলেকট্রন নেগেটিভ তার দিকে খুব সামান্য অ্যাঙ্গেলে তোমার হচ্ছে বেঁকে গেছে, তাহলে যেইগুলো ইলেকট্রনের পাশ দিয়ে যাচ্ছে সেইগুলোই একমাত্র খুব সামান্য পরিমাণ অ্যাঙ্গেলে তোমার হচ্ছে বেঁকে গেছে। অর্থাৎ তিনি সেকেন্ডে আসলেন তিনি এই রকম বাইরের যে তোমার হচ্ছে সেখানে তোমার হচ্ছে ইলেকট্রনসগুলো হচ্ছে ঘুরতে থাকে। আর 3 নম্বরে কি দেখো 3 নম্বরে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে আছে, তাহলে আলফা কোণা ভারী আর একটা ভারী জিনিসকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে ফেরত পাঠিয়ে দিচ্ছে, মানে কি তাহলে নিশ্চয়ই এখানে কোনো একটা ভারী জিনিসের সাথেও ধাক্কা হচ্ছে, তাহলে নিশ্চয়ই যেহেতু এর সংখ্যাটা খুবই কম এবং এটা তাহলে তুমি বলতে পারো যে এখানে এমন একটা ছোট জিনিস আছে যেটা অনেক ভারী, যেটা চার্জ কি হবে না যেহেতু আলফা কোণা পজিটিভ চার্জ, তাহলে পজিটিভকে বিপরীত মানে তোমার হচ্ছে বিকর্ষণ করবে, নাহলে এটা যদি নেগেটিভ চার্জ হতো ভারী হতো তখন তো এই আলফা কোণাটা এসে এর গায়ে তো তোমার হচ্ছে আটকে যেত, তাহলে নিশ্চয়ই এটা যেহেতু বিপরীতে আবার ফিরে আসছে তাহলে নিশ্চয়ই এখানে যে চার্জ হবে সেইটাকে পজিটিভ হতে হবে, আর 2 নম্বর এটাকে ভারী হতে হবে, তবেই এটাকে ব্যাকে ফিরে আসতে দেবে। ওকে, এইটা হচ্ছে 3 নম্বর তোমার হচ্ছে সিদ্ধান্ত, 3 নম্বর অবজারভেশন আর 3 নম্বর সিদ্ধান্ত। আর 4 নম্বরে দেখো যেইগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে গেছে, কেন না যেই আলফা কণাগুলো এই নিউক্লিয়াসের তোমার হচ্ছে কি মানে তোমার হচ্ছে পরমাণুর একদম কেন্দ্রকের এই যে দেখো কিনারা বরাবর, যেইগুলো কিনারা বরাবর ধাক্কা খাচ্ছে, সেই কিনারা বরাবর ধাক্কা খাওয়ার জন্য কি তাহলে পজিটিভকে রিপেল করছে, তাহলে কিনারা বরাবর ধাক্কা খাচ্ছে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেইগুলো একমাত্র হচ্ছে বেঁকে যাচ্ছে, তাহলে সোজা বেরিয়ে যাচ্ছে মানে ম্যাক্সিমাম স্থানই ফাঁকা, খুব সামান্য অ্যাঙ্গেলে মানে যেগুলো ইলেকট্রনের একদম কাছ দিয়ে যাচ্ছে সেইগুলোকে ইলেকট্রন নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করছে, আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে নিউক্লিয়াসকে অর্থাৎ তোমার কেন্দ্রকের কিনারা বরাবর এসে ধাক্কা খাচ্ছে, আর 180 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে সেইটা হচ্ছে একদম সোজা গিয়ে তোমার হচ্ছে নিউক্লিয়াসে ধাক্কা খাচ্ছে। ওকে, তাহলে এই হচ্ছে 4টে অবজারভেশন আর 4টে দেখো কনক্লিউশনস, এটাই দেখো এখানে তোমার হচ্ছে দেওয়া আছে, এটা খুবই ইম্পর্টেন্ট এক্সাম পারপাসের জন্য, তোমাকে ডিরেক্ট কনক্লিউশনস এবং অবজারভেশনস সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারে। দেখো 1 নম্বর অবজারভেশনে তাহলে কি
না অধিকাংশ আলফা কণা অবিক্ষিপ্তভাবে নির্গত হয়ে সোজা পর্দায় এসে তোমার হচ্ছে আঘাত করে। সোজা পর্দায় মানে কি, যেটা হচ্ছে ওই যে দেখো জিঙ্ক সালফাইডে মোড়া যে সোনার যে পাতটা ছিল ওখানে এসে আঘাত করছে, মানে কি ওখানে তো স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে, ওখান থেকেই তো আমরা দেখতে পাচ্ছি। তো সেখান থেকে কি হলো, যেহেতু অধিকাংশ আলফা কণা অবিক্ষিপ্তভাবে সোজা এসে পর্দায় আঘাত করছে, তাহলে তুমি বলতে পারো তাহলে পরমাণুর বেশিরভাগ স্থানই হচ্ছে ফাঁকা। ওকে, নেক্সট 2 নম্বরে কি, খুব অল্প পরিমাণ সংখ্যক আলফা কণা বিক্ষিপ্তভাবে সোনার পাতে এসে ভেদ করছে। কারণ তুমি দেখো না, আলফা কণা তো 750 গুণ ভারী, 750 গুণ ভারী হওয়ার জন্য ওই ছোট্ট একটা ইলেকট্রনস ও পারছে না আলফা কণাগুলোকে নিজের দিকে একদম টেনে নিতে, তাই আলফা কণাগুলো সোজা, ভারী কণাগুলো সোজা গিয়ে বেরিয়ে যাচ্ছে। আর খুব সামান্য পরিমাণে খুব সামান্য অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে, মানে কি যেইগুলো একদম ইলেকট্রনের গা ঘেঁষে যাচ্ছে সেইগুলো খুব সামান্য পরিমাণ অ্যাঙ্গেলে তোমার হচ্ছে বেঁকে যাচ্ছে। আর 3 নম্বরে কি দেখো, আলফা কণাগুলো 180 ডিগ্রি অ্যাঙ্গেল কোণে বিক্ষিপ্ত হচ্ছে, 180 ডিগ্রিতে বিক্ষিপ্ত হচ্ছে মানে কি, তাহলে তুমি বলতে পারো যে ধনাত্মক আধানযুক্ত আলফা কণাগুলো ধনাত্মক কণা দ্বারাই তোমার হচ্ছে কি হবে, বিকর্ষিত হবে। তাহলে ধনাত্মক আধানযুক্ত আলফা কণা ধনাত্মক কণা দ্বারাই বিকর্ষিত হচ্ছে, এবং উচ্চ ভরযুক্ত আলফা কণা উচ্চ ভর বিশিষ্ট কোনো কণা দ্বারাই প্রত্যাঘাত হতে পারে। তাহলে নিশ্চয়ই তুমি এখান থেকে এই সিদ্ধান্তে আসতে পারবে যে পরমাণুর যে ধনাত্মক আধানটা সেটা সমস্ত এবং তার যে ভরটা পুরোটাই তোমার কেন্দ্রীভূত আছে কোথায়, কেন্দ্রকে, যেই কেন্দ্রকটাকে আমরা কি বলি, নিউক্লিয়াস হচ্ছে বলা হয়। আর নেক্সট হচ্ছে তোমার 4 নম্বর পয়েন্টে কি বলবে, যে অতি অল্প সংখ্যক আলফা কণা 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা তার চেয়ে বেশি কোণে বিক্ষেপিত হচ্ছে। কেন না, কারণ হচ্ছে এইগুলো দেখো নিউক্লিয়াসের খুব কাছে কিনারার দিকে তোমার হচ্ছে আঘাত করে, কিনারার দিকে আঘাত করছে বলে সেইগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা তার বেশি কোণে সেইগুলো হচ্ছে বিক্ষেপিত হচ্ছে। তাহলে এই হচ্ছে আমার হচ্ছে সিদ্ধান্ত, আর এই হচ্ছে আমার পর্যবেক্ষণ। খুব ভালোভাবে হচ্ছে পড়ো, আশা করি বুঝতে পেরেছ। পর্যবেক্ষণ আর সিদ্ধান্ত খুব ইজি জিনিস, নিজের ভাষাতে লিখতে পারো, জাস্ট জিনিসটা বুঝে নিয়ে নিজের ভাষাতে তুমি হচ্ছে লিখতে পারবে। ওকে, দেখো তাহলে এইটা গেল আমার হচ্ছে পর্যবেক্ষণ, আর এই হচ্ছে আমার হচ্ছে সিদ্ধান্ত। এবার তাহলে এই পর্যবেক্ষণ আর সিদ্ধান্ত থেকে তিনি এবার কি মডেল দিলেন, রাদারফোর্ড এই পর্যবেক্ষণ আর সিদ্ধান্ত থেকে তিনি কি মডেল দিলেন, সেই মডেলটা আমরা পড়ব। এই মডেল আর হচ্ছে ড্রব্যাক। সো রাদারফোর্ডের হচ্ছে মডেল, দেখো এটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট, বহুবার তোমার এক্সামে তোমাকে ডিরেক্টলি জিজ্ঞাসা করবে রাদারফোর্ডের পরমাণু মডেল হচ্ছে লেখো। রাদারফোর্ডের পরমাণুর মডেল, দেখো রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে তাহলে তিনি কি জিনিস আসলেন, তাহলে তিনি এই পর্যবেক্ষণ থেকে তিনি এই জিনিসে আসলেন যে কোনো একটা যে পরমাণু তার হচ্ছে দুটো পার্ট, তিনি কি সিদ্ধান্তে আসলেন যে পরমাণুর হচ্ছে দুটো পার্ট হবে। একটা পার্টকে বলবো নিউক্লিয়াস, একটা পার্টকে বলা হয় নিউক্লিয়াস। ওকে, একটা পার্টকে বলা হয় নিউক্লিয়াস, আর একটা পার্টকে বলা হয় তোমার হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অঞ্চল, নিউক্লিয়াস বহির্ভূত অঞ্চল, যেটাকে এই নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রনীয় অঞ্চল হচ্ছে বলা হয়, যেহেতু ইলেকট্রনসগুলো থাকে ওখানে, তাহলে ইলেকট্রনীয় অঞ্চল। ওকে, দেখো একটাকে তাহলে কি বলা হলো, একটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস, আর একটাকে বলা হয় নিউক্লিয়াসের বহির্ভূত ইলেকট্রনীয় অঞ্চল। দেখো এবার নিউক্লিয়াস মানেই যেইটা আমরা কি বললাম, কেন্দ্রক, নিউক্লিয়াস মানেই যেইটা তোমার হচ্ছে কেন্দ্রক। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে নিউক্লিয়াস কাকে বলে, তাহলে তুমি কি বলবে না পরমাণুর কেন্দ্রে অবস্থিত, পরমাণুর নিউক্লিয়াস কোথায় রয়েছে না কেন্দ্রে রয়েছে, তাহলে পরমাণুর কেন্দ্রে অবস্থিত ধনাত্মক আধানযুক্ত, কারণ একটু আগেই দেখলাম যে যেহেতু আলফা কণাগুলো একদম রিপেল করে 180 ডিগ্রিতে আসছে, তাহলে নিউক্লিয়াসের চার্জ কি, নিউক্লিয়াসের চার্জ হচ্ছে ধনাত্মক। তাহলে তুমি কি বলবে না কেন্দ্রকে অবস্থিত, পরমাণুর কেন্দ্রকে অবস্থিত ধনাত্মক তড়িৎ আধানযুক্ত সবচেয়ে ভারী তোমার হচ্ছে কি না এটাই তো পরমাণুর মধ্যে সবচেয়ে তোমার হচ্ছে ভারী, সেই জন্যই তো আলফা কণাগুলোকে 180 ডিগ্রিতে তোমার হচ্ছে ব্যাক করতে পারলো। তাহলে তুমি বলবে কি নিউক্লিয়াস কী জিনিস, পরমাণুর কেন্দ্রকে অবস্থিত ধনাত্মক আধানযুক্ত সবচেয়ে ভারী অংশকে বলা হয় নিউক্লিয়াস।
আর ইলেকট্রনীয় অঞ্চল, না ইলেকট্রনীয় অঞ্চল হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত, নিউক্লিয়াসের চারিদিকে নিউক্লিয়াস বহির্ভূত যে অঞ্চল সেটাকেই হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অঞ্চল বা ইলেকট্রনীয় অঞ্চল তোমার হচ্ছে বলা হয়। আর ইলেকট্রনসগুলো তোমার হচ্ছে কি না নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করে। তাহলে তোমার হচ্ছে কি নিউক্লিয়াসের এইগুলো নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করে। ওকে, আবর্তন করে। তাহলে নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করে সেইটাই তোমার হচ্ছে সেইগুলোই তোমার হচ্ছে ইলেকট্রনস। এবার একটা জিনিস দেখো যে নিউক্লিয়াস তুমি বললে এটা একটা পজিটিভ, এইটা তুমি বলছো কেন্দ্রক, সেইটা তোমার হচ্ছে একটা পজিটিভ, এইটা হচ্ছে আমার হচ্ছে পজিটিভ, আর এই ইলেকট্রনসগুলো এখানে তোমার হচ্ছে নেগেটিভ। তাহলে কোনো একটা ইলেকট্রন যখন কোনো একটা পজিটিভ চার্জকে সেন্টার করে যখন ঘুরবে, তাহলে দেখো সেখানে দুই ধরনের বেসিক্যালি ফোর্স রয়েছে। একটা ফোর্সকে বলা হয়, দেখো এই পজিটিভ আর নেগেটিভকে তোমার হচ্ছে কি টানছে, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ একে অপরকে আকর্ষণ করছে। তাহলে এইটাকে তুমি কি বলবে, দুটো বিপরীত চার্জ একে অপরকে আকর্ষণ যে ক্রিয়াশীল বল সেইটাকে তুমি কি বলবে, তড়িৎ আকর্ষণ বল। এইটাকেই তুমি কি বলবে না তড়িৎ আকর্ষণ বল। তাহলে তড়িৎ আকর্ষণ বল। তাহলে এই যে তড়িৎ আকর্ষণ বল যেটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশান, যেইটাকে আমরা তুমি পরবর্তীকালে পড়বে যে এই যে জেডি ইন্টু ই বাই হচ্ছে আর স্কোয়ার হচ্ছে বলা হয়, ঠিক আছে, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার তোমার হচ্ছে বলা হয়। তাহলে এইটাকেই বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স বা তড়িৎ আকর্ষণ বল। তাহলে তড়িৎ আকর্ষণ বলের দ্বারা ও কি করবে, ইলেকট্রনটাকে তো নিজের দিকে টেনে নিতে চাইবে, কিন্তু ইলেকট্রনটা তাও ঘুরছে। তাহলে তুমি সেই দেখো, তুমি কোনো একটা বস্তুকে যদি কোনো একটা দড়ি বা সুতোর যদি শেষ প্রান্তে বেঁধে যদি ঘোরাতে থাকো, দেখো তোমার হাতে একটা হচ্ছে বল হচ্ছে পড়বে, তোমার হাত থেকে যেই তুমি ধরো দড়িটা কোনো রকমভাবে ফসকে গেল, সেক্ষেত্রে যেই সার্কেলে ঘুরছিল ওর ট্যানজেন্ট বরাবর, মানে এই বরাবর ওই ইলেকট্রনটা হচ্ছে বেরিয়ে যাবে। অর্থাৎ এখানে আর এক ধরনের বল হচ্ছে কাজ করবে, যেইটাকে তোমার হচ্ছে কি বলা হয় না কেন্দ্রাতিক বল, যেইটাকে হচ্ছে কেন্দ্রের বহির্ভূত, মানে যেইটাকে বলা হয় কেন্দ্রাতিক বল। কেন্দ্রাতিক বল মানে যেটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, এইটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। আর তড়িৎ আকর্ষণ বলকে বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে দেখো তোমার এখানে ইলেকট্রনটাকে ব্যালেন্স করার জন্য তুমি তাহলে কি বলছো, একটা ইলেকট্রনটা বাইরের দিকে একটা বল কাজ করছে, একটা বল হচ্ছে কাজ করছে সেটা হচ্ছে বাইরের দিকে, আর একটা বল কাজ করছে ভেতরের দিকে। তাহলে এই দুটো বল যদি একমাত্র সমান হয় তবেই এখানে ইলেকট্রনটা ঘুরবে। তাহলে তুমি কি বলতে পারো না, তুমি বলতে পারো যে এই যে সেন্ট্রিফিউগাল ফোর্স যেটাকে হচ্ছে এম ভি স্কোয়ার বাই হচ্ছে আর হচ্ছে বলা হয়, এম ভি স্কোয়ার বাই হচ্ছে আর সেন্ট্রিফিউগাল ফোর্স। আর সেন্ট্রিপিটাল এইটাকে বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স। দেখো সেন্ট্রিপিটাল মানে হচ্ছে কেন্দ্রীভূত, মানে কেন্দ্রের দিকে, আর সেন্ট্রিফিউগাল মানে কেন্দ্রের বহির্ভূত, সেই জন্য এটাকে বলা হয় কেন্দ্রাতিক বল। আর এইটাকে বলা হয় তোমার হচ্ছে কেন্দ্রীভূত বল, যেটাকে তড়িৎ আকর্ষণ বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশান বলা হয়। তাহলে এই দুটো বল যদি একমাত্র তোমার ইকুয়াল হয় তাহলেই সেক্ষেত্রে ইলেকট্রনটা এখানে তোমার হচ্ছে ঘুরতে পারে। সেটাই বলা হচ্ছে যে এখানে যখন ইলেকট্রনটা ঘুরছে তাহলে নিশ্চয়ই এখানে কেন্দ্রাতিক বল আর তড়িৎ আকর্ষণ বল এই দুটো একে অপরকে ব্যালেন্স করে হচ্ছে রেখেছে। ওকে, আর 3 নম্বরে আর যেটা মেন এখান থেকে তিনি যেটা হচ্ছে মডেলের মধ্যে দেন, তিনি যেইটা হচ্ছে মডেলের মধ্যে তিনি শেষে পরমাণুর একটা হচ্ছে ব্যাস এবং হচ্ছে নিউক্লিয়াসের ব্যাস সম্বন্ধে তিনি হচ্ছে ধারণা দেন। তিনি বলেন যে পরমাণুর ব্যাস হবে সেটা হচ্ছে 10⁻⁻10 মিটার। তুমি জানো 10⁻⁻10 মানে কি, 1/1 গায়ে হচ্ছে 10টা এরকম তোমার হচ্ছে শূন্য থাকবে, তত মিটার। আর তিনি বলেন যে নিউক্লিয়াসটা দেখো না, পরমাণুটা তবুও তো বড়, নিউক্লিয়াসটা তো আরও ছোট, তাহলে এটা আরও কম হবে। তাহলে তিনি বলেন যে নিউক্লিয়াসের যে ব্যাস সেইটা হয় 10⁻⁻15 মিটার। ওকে,
পরমাণুর যে ব্যাসটা সেইটা হচ্ছে 10⁻⁻10 মিটার, আর নিউক্লিয়াসের যে ব্যাস, নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে তোমার হচ্ছে নিউক্লিয়াসের যে ব্যাস সেইটা হচ্ছে 10⁻15 মিটার। দেখো এইটাকে অনেক সময় আমরা অ্যামস্ট্রংয়ে দেখবে, বিভিন্ন ধরনের এক্সামে এটাকে অ্যামস্ট্রংয়েও ডিফাইন করা থাকে। আমরা জানি 1 অ্যামস্ট্রং এইটা তোমার হচ্ছে মানে 10⁻⁻10 মিটার। ওকে, যেমন তুমি জানো মিলিমিটার, তোমার হচ্ছে মাইক্রোমিটার, তোমার হচ্ছে ন্যানোমিটার, নেক্সট হচ্ছে তোমার অ্যামস্ট্রং, পিকোমিটার, ফেমটোমিটার, এইগুলো তুমি হচ্ছে নাম হয়তো শুনেছো। যে তুমি জানো, তুমি ধরো মাইক্রোমিটার, মাইক্রোর ক্ষেত্রে তোমার হচ্ছে কত 10⁻⁻6 মিটার। 1 মাইক্রোমিটার তোমার হচ্ছে 1 মাইক্রোমিটার মানে 10⁻6 মিটার। 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার 1 মিলিমিটার, 1 মিলিমিটার তুমি জানো যে সেইটা হয় কত তোমার হচ্ছে 10⁻³ মিটার। আমরা 1000 দিয়ে তোমার হচ্ছে ভাগ করেছি, তাহলে 1000 দিয়ে ভাগ করা মানে কি 10⁻³ মিটার। মাইক্রোমিটার মানে কি 10⁻6 মিটার। ন্যানোমিটার মানে কি, ন্যানোমিটার মানে 10⁻9 মিটার। নেক্সট হচ্ছে তোমার অ্যামস্ট্রং, 1 অ্যামস্ট্রং মানে কি, 1 অ্যামস্ট্রং মানে 10⁻10 মিটার। সেই রকম তোমার হচ্ছে পিকোমিটার, 1 পিকোমিটার, 1 পিকোমিটার মানে 10⁻12 মিটার। নেক্সট হচ্ছে 1 ফেমটোমিটার, ঠিক আছে, 1 ফেমটোমিটার মানে 10⁻15 মিটার। ওকে, এই যে দেখো 10⁻10 মিটার, এইটাকে সিম্পলি আমি 1 অ্যামস্ট্রংও লিখতে পারি, আর 10⁻15 মিটার্স 1 ফেমটোমিটারও হচ্ছে লিখতে পারি। ওকে, সো এইগুলো একটুখানি নোট করে রেখো যে ন্যানোমিটার, মাইক্রোমিটার, তোমার হচ্ছে মিলিমিটার, অ্যামস্ট্রং, এই জিনিসগুলো হচ্ছে কি। তাহলে পরমাণুর ব্যাস সেইটা হচ্ছে 10⁻10 মিটার, আর নিউক্লিয়াসের ব্যাস সেইটা হচ্ছে 10⁻15 মিটার। আর এখান থেকে তাহলে তিনি কি সিদ্ধান্তে আসলেন যে নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের বহির্ভূত অঞ্চল, নিউক্লিয়াসের বহির্ভূত ইলেকট্রনীয় অঞ্চল, তাহলে দুটো অংশ রয়েছে একটা কোনো একটা পরমাণুর। আর নিউক্লিয়াসটাকেই তোমার হচ্ছে যেটাকে কেন্দ্রক বলা হয়, যেখানে ম্যাক্সিমাম তোমার হচ্ছে ভর হচ্ছে পরমাণুর ম্যাক্সিমাম ভর যেখানে কেন্দ্রীভূত থাকে সেইটাই হচ্ছে নিউক্লিয়াস। আর যার চার্জ কি ধনাত্মক চার্জ, এটাই নিউক্লিয়াস কোথায় থাকে, কেন্দ্রকে থাকে। এবং কোনো একটা ইলেকট্রন যেহেতু নিউক্লিয়াসকে কেন্দ্র করে, মানে কোনো একটা পজিটিভ চার্জকে কেন্দ্র করে কোনো একটা ইলেকট্রন যেহেতু ঘুরছে, তাহলে এই ইলেকট্রনটা যেহেতু ব্যালেন্স অবস্থাতে ঘুরছে, তাহলে সেখানে দুই ধরনের বল কাজ করবে। একটা দেখো, এই পজিটিভ চার্জটা নেগেটিভ চার্জকে তোমার হচ্ছে টানছে, যেটাকে আমরা কি বললাম, সেন্ট্রিপিটাল ফোর্স, যেটাকে বলা হয় তড়িৎ আকর্ষণ বল। আর একটা বল যেটা হচ্ছে বাইরের দিকে কাজ করছে, সেইটাকে কি বলা হয়, সেন্ট্রিফিউগাল ফোর্স। কোনো একটা জিনিসকে তুমি ঘোরাতে থাকলে দেখবে, কোনো একটা জিনিসকে সুতো দিয়ে ঘোরাতে থাকো, যেই সুতোটা তোমার কোনো রকমভাবে ছিঁড়ে যাবে বা কেটে যাবে, সাথে সাথে ওটা বাইরের দিকে, বা তুমি যখন সুতো দিয়ে ঘোরাবে দেখবে তোমার হাতের উপর একটা টান পড়ছে, বল পড়ছে, সেই বলটাকেই বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স, সেইটাকেই বলা হয় কেন্দ্রাতিক বল। এই কেন্দ্রাতিক বল আর যদি সেন্ট্রিপিটাল ফোর্স অর্থাৎ তড়িৎ আকর্ষণ বল, এই দুটো বল যদি তোমার হচ্ছে একে অপরের সমান হয়, তবেই ইলেকট্রনটা এখানে তোমার হচ্ছে ঘুরবে। ওকে, এটাই তোমার হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সিদ্ধান্ত। ওকে, বাস নেক্সট লাস্ট টপিক এই ভিডিওর, সেইটা আমরা এবার পড়ব তোমার হচ্ছে কি ড্রব্যাক, অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলের কি ত্রুটি ছিল, যেই ত্রুটি খুব সহজেই আমরা যখন বোর মডেল পড়ব সেই ত্রুটিকে খুব সহজেই তোমার হচ্ছে আমার বোর্ড হচ্ছে এলিমিনেট করেছিল। সো মেন এখানে কি ত্রুটি পাওয়া গিয়েছিল না, ওই সময় তোমার তড়িৎ চৌম্বকীয় যে ধারণা, অ্যাকচুয়াল তড়িৎ চৌম্বকীয় যে তত্ত্ব ছিল, দেখো তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব যে ছিল, তড়িৎ চৌম্বকীয় তত্ত্বে কি বলা হয় না, তড়িৎ চৌম্বকীয় তত্ত্বে এটা বলা হয় যে কোনো একটা চার্জ পার্টিকেল যখন কোনো একটা চার্জ পার্টিকেল অন্য কোনো একটা বিপরীত চার্জ পার্টিকেলকে যখন কেন্দ্র করে যখন ঘুরবে, তখন সেখান থেকে কি হবে, নীরব বিচ্ছিন্নভাবে মানে কন্টিনিউয়াস একটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের আকারে এখান থেকে একটা শক্তি তোমার হচ্ছে বিকিরিত হতে থাকবে। অর্থাৎ কোনো একটা চার্জ পার্টিকেল অন্য কোনো একটা চার্জ পার্টিকেলকে, অপোজিট চার্জ পার্টিকেলকে যখন কেন্দ্র করে যখন ঘুরবে, তাহলে তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব অনুযায়ী তাহলে এখানে বলছে এই যে চার্জ পার্টিকেলটা সেটা সব সময়
মানে নীরব বিচ্ছিন্ন মানে কি, যে কন্টিনিউয়াসভাবে এখানে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের আকারে একটা তোমার হচ্ছে শক্তি বিকিরণ করবে। তাহলে কী রকম না, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের আকারে, তরঙ্গের তরঙ্গের আকারে তোমার হচ্ছে একটা হচ্ছে শক্তি বিকিরণ করবে, শক্তি বিকিরণ করবে। ওকে, তাহলে দেখো, তাহলে এই ইলেকট্রনটা ধরো, এটা হচ্ছে ইলেকট্রন, এই ইলেকট্রনটা এই পজিটিভ চার্জকে কেন্দ্র করে ঘুরছিল। তাহলে এইটা যেহেতু পজিটিভ চার্জকে কেন্দ্র করে যদি ঘুরে, তাহলে এখান থেকে তো একটা নীরব বিচ্ছিন্নভাবে কন্টিনিউয়াসভাবে এখান থেকে তোমার হচ্ছে একটা শক্তি তো বেরিয়ে যাচ্ছে। তাহলে শক্তি বেরিয়ে যাচ্ছে মানে কি, তাহলে এর ধীরে ধীরে ক্ষমতা কমছে। তাহলে ক্ষমতা যদি কমে, তাহলে এই যে বৃত্তাকার পথ, এই যে বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ, এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ ধীরে ধীরে কী হবে, কমতে থাকবে। তাহলে যত শক্তি বাড়ছে তত ইলেকট্রনের আস্তে আস্তে গতিবেগ বাড়ছে। তাহলে যত গতিবেগ বাড়বে তত, তুমি দেখো না, সেই খেয়াল করে দেখো, এইরকম একটা যদি ভি আকৃতির কোনো কিছু নিয়ে একটা জিনিসকে, একটা ধরো গ্লাসে তুমি একটা কোনো একটা ধরো একটা ছোট একটা গুলিকে নিয়ে ঘোরাতে থাকছো, যখন ওর স্পিড বেশি তখন ওইটা দেখবে ঘুরছে। তুমি যখন আস্তে আস্তে ওইটাকে মানে নিজে থেকে যখন ঘোরানো তুমি যখন থামিয়ে দেবে, ওটা দেখবে আস্তে 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 এসে তোমার হচ্ছে নিচে হচ্ছে পড়ে যাচ্ছে। মানে এই রকম তুমি যদি ভি এতে দিয়েও দেখো, সেই একই রকমভাবে তুমি দেখবে যত স্পিডে ঘোরাচ্ছ তত এটা উপরের দিকে এসে ঘুরতে থাকছে। আস্তে 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 কী হবে, ওটা দেখবে এই ওর গতিপথ তোমার হচ্ছে এখান থেকে দেখো কেন্দ্র থেকে আস্তে আস্তে এটা দৈর্ঘ্য কমতে 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 নিচে যখন ওটা থেমে যাবে এখানে এসে পড়ে যাবে। ঠিক একই রকম এখান থেকে যখন ইলেকট্রনটা যখন এখানে যখন ঘুরছিল, তখন ও এটার যখন তোমার হচ্ছে কন্টিনিউয়াস এনার্জি মানে কন্টিনিউয়াস শক্তি যখন যখন ছাড়ছে, তাহলে ওর শক্তি ছেড়ে দিচ্ছে। তাহলে শক্তি ছেড়ে দিচ্ছে মানে কী হবে, ওর গতিবেগও তোমার আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে গতিবেগ কমতে থাকলে তাহলে আস্তে আস্তে ওর কী হবে না, এই কক্ষপথের যে ব্যাসার্ধ সেটাও কমতে থাকবে, এবং একটা সময় কী হবে, এসে নিউক্লিয়াসের উপর ও কী করবে, আছড়ে পড়বে। তাহলে নিউক্লিয়াসের উপর যদি আছড়ে পড়ে, তাহলে এটার তাহলে কি বলবে, পরমাণুর তাহলে অ্যাকচুয়াল কোনো রকম সঠিক মানে স্থায়ী, যে পরমাণু যে স্থায়ী সেই ধারণাটা রাদারফোর্ডের এই পরমাণু মডেল থেকে হচ্ছে দিতে হচ্ছে পারলো না। তাহলে সমস্ত কিছুই সঠিকভাবে বলল, কিন্তু শেষে এই তড়িৎচুম্বকীয় তত্ত্বের সাথে মিলিয়ে দিতে আর পারলো না। তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী যেইটা বলা হচ্ছে, কোনো একটা মানে বিপরীত চার্জযুক্ত কোনো একটা জিনিস যদি তোমার হচ্ছে ঘুরতে থাকে, তখন সেটা নিরবিচ্ছিন্নভাবে তোমার শক্তি বিকিরণ করবে। কিন্তু রাদারফোর্ড সেইটাকেই, যে এখানে যদি তাহলে ইলেকট্রনসগুলো যদি নিরবিচ্ছিন্নভাবে শক্তি মানে ছাড়তে থাকে, তাহলে তো এটা এক সময় এসে নিউক্লিয়াসের উপর পড়ে যাবে। তাহলে তোমার হচ্ছে স্থায়ী গঠন কি করে হলো, পরমাণুটা তাহলে স্থায়ী হলো কি করে। তাহলে এবং তিনি এটাও দেখেছেন যে এখান থেকে ক্যালকুলেশনস করে দেখা গেছে এই ঘটনাটা ঘটতে মাত্র 10⁻⁻8 সেকেন্ডের মতো তোমার হচ্ছে টাইম লাগবে। মানে চোখের মানে বুঝতে পারছো যে কতটা খুব কম সময়ের মধ্যে এইটা নিউক্লিয়াসে এসে আছড়ে পড়বে। তাহলে এইটা যদি নিউক্লিয়াসের এসে আছড়ে পড়ে, তাহলে নিশ্চয়ই তাহলে পরমাণুর কোনো রকম স্থায়ী ধারণা হচ্ছে নেই। এই যে রাদারফোর্ড, এটাই হচ্ছে রাদারফোর্ডের হচ্ছে মেন ত্রুটি। আর আমরা পরের ভিডিওতে দেখব বোরের যখন হচ্ছে মডেল আমরা পড়াবো, বোর কি করেছিলেন, যে রাদারফোর্ডের এই যে তড়িৎচুম্বকীয় তত্ত্ব, এই তড়িৎচুম্বকীয় তত্ত্বটাকে বাদ দিয়ে তিনি এখানে যেটা নিয়ে আসছিলেন প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তিনি তড়িৎচুম্বকীয় তত্ত্বটাকে বাদ দিয়ে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব নিয়ে আসছিলেন। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী কিন্তু এই জিনিসটা হচ্ছে হয় না। এই রাদারফোর্ড আর হচ্ছে বোর মডেলের মধ্যে এটাই হচ্ছে ডিফারেন্স। অ্যাকচুয়াল বোর মডেল বলতে এই রাদারফোর্ড মডেলেরই তোমার হচ্ছে কি সংশোধন করেছিলেন। এই যে তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী যেটা নিউক্লিয়াসে এসে পড়ছে, তিনি বলছেন যে এটা তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী দেখলে হবে না, এটা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বকে প্রয়োগ করতে হবে। এখানে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব যদি আমরা প্রয়োগ করি, তখন এই ঘটনাটা তখন আর হবে না। তিনি প্রথমে ওই প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটাকে প্রয়োগ করে তিনি এর মানে সঠিক হচ্ছে মডেলের হচ্ছে ধারণা দেন। এটাই হচ্ছে আমাদের রাদারফোর্ডের পরমাণুর মডেল। এবং আজকের যে হোমওয়ার্কে দেখো তোমার হচ্ছে মেনলি 5টা কোশ্চেন্স আছে। কোশ্চেন্স নাম্বার 1-এ দেখো বলা আছে এক্স এ জেড থেকে যদি 3টে আলফা কণা বের হয়, 2টো বিটা কণা বের হয়, তাহলে এই যে বি তৈরি হচ্ছে, বি এর পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা কী হবে। ওকে, নেক্সট হচ্ছে দেখো 2 নম্বর কোশ্চেনে দেয়া আছে
যে পরমাণুর মধ্যে তড়িৎ ধনাত্মক এবং তড়িৎ ঋণাত্মক কণার নাম কি। আর 3 নম্বরে দেয়া আছে রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি প্রধান ত্রুটি হচ্ছে লেখো। আর 4 নম্বরে দেয়া আছে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার সিদ্ধান্ত অনুযায়ী রাদারফোর্ডের পরমাণু মডেলের পরিকল্পনা উল্লেখ করো। আর 5 নম্বরে দেয়া আছে তোমার হচ্ছে পরমাণু ও নিউক্লিয়াসের ব্যাসের দৈর্ঘ্যের আনুমানিক মান কত। এই 5টা তোমার হচ্ছে কোশ্চেন্স। এই কোশ্চেন্স তুমি পাঠাতে পারো। এখানে দেখো একটা মেল আইডি দেয়া আছে, এখানে যে মেল আইডি সেইটা হচ্ছে স্কুল একসাথে লিখবে স্কুল WB1 স্কুল WB1 @gmail.com তুমি তোমার মেল আইডি থেকে তুমি প্রথমে এই কোশ্চেনের আনসার লিখে দেন তার পিডিএফ করবে, পিডিএফ করে তুমি এই মেল আইডিতে সেন্ড করতে পারো। আমি চেক করে আবার ওই মেল আইডিতেই তোমাকে হচ্ছে রিপ্লাই হচ্ছে দিয়ে দেবো। ওকে, সো থ্যাংক ইউ ভিডিও সম্পূর্ণরূপে দেখার জন্য। আর নোট করতে থাকো, কপিতে হচ্ছে নোট করতে থাকো। কন্টিনিউয়াস এই চ্যাপ্টারের ফুল ভিডিও তুমি হচ্ছে পাবে, কন্টিনিউয়াস ভিডিও এক এক করে তুমি এই চ্যানেলেই হচ্ছে পাবে। ওকে, থ্যাংক ইউ।